1971 সালে 1 নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে এবং তারপর 11 নম্বর সেক্টরের জেট ফোর্সের কমান্ডার হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এই জিয়াউর রহমান। যে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন জিয়াউর রহমান, সেই পাকিস্তানের বিদেশমন্ত্রীর সাথে করমর্দন করছেন জিয়াউরের জায়া খালেদা জিয়া। স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষের মধ্যে প্রশ্ন উঠছে, ম্যাডামের দল কি সত্যি মুক্তিযুদ্ধের পক্ষে? ম্যাডাম কি হৃদয় ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলেছেন? বদলে যাওয়া এই পাকিস্তান মাফ করবেন, বাংলাদেশ কি তবে ফের পাকিস্তানের সঙ্গে মিশতে চলেছে? ফিরতে চলেছে সেই 1947-এর পরিস্থিতি? বাংলাদেশের মাটিতে এই পাকিস্তান প্রেম নিয়ে প্রতিবাদ যে হচ্ছে না তেমনটা নয়, কিন্তু সে খবর প্রকাশ করা হচ্ছে না, বলা ভালো প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। ওই বিভুরঞ্জন বাবু তো বলেই গেছেন, সংবাদ মাধ্যমের লোকেরা এখন আতঙ্কে থাকেন সব সময়, কখন কি হয় কিচ্ছু বলা যায় না। তবে বাংলাদেশের সবাই যে তার শিরদাঁড়া বিক্রি করে দিয়েছেন এমনটা নয়। সংবাদ মাধ্যমে বিভুরঞ্জনের মতন মানুষ যেমন আছেন, তেমন ছাত্র যুবদের মধ্যেও গর্জে উঠছে প্রতিবাদ। বাংলাদেশ কি তবে ফের একবার গণ অভ্যুত্থানের পথে? আরও একবার ক্ষোভ বিক্ষোভে আন্দোলিত হবে ঢাকার মাটি? পদ্মাপাড়ের বৃত্তান্ত আপনিও কান পাতলে শুনতে পাবেন। আমাদের এখানে বহু মানুষ আছেন যাদের আত্মীয় পরিজন এখনো বাংলাদেশে থাকেন। তাদের ফোন করুন, জানুন কেমন আছেন তারা। এই বাংলাদেশ কি তারা চেয়েছিলেন? হাসিনা পরবর্তী বাংলাদেশে কেমন যেন হাসিটাই উড়ে গেছে সাধারণ মানুষের মন থেকে। একটু একটু করে ধারালো হচ্ছে চাঁদের কাস্তে। 71-এর সেই রাজাকারদের বিরুদ্ধে এবার গর্জে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কেন জানেন? বাংলাদেশে যে জুলাই অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন হচ্ছিল ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু সেখানে যে প্রদর্শনী চলছিল তাতে 71-এর যুদ্ধ অপরাধীদের ছবি লাগানো হয়েছিল। আর এই কাজ করেছিল ওই পাকিস্তানপন্থী ছাত্র সংগঠন ছাত্র শিবির। ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একটা বিরাট অংশ। 71-এর রাজাকারদের ছবি প্রদর্শনের প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ পড়ুয়ারা। পাকিস্তানি পন্থী ছাত্র শিবিরের লোকেরা বাধা দিতে এলে রীতিমতো সংঘর্ষ বেঁধে যায় দুপক্ষের মধ্যে। শেষ পর্যন্ত ওই রাজাকারদের ছবি সরিয়ে নিতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষাঙ্গনেই পাল্টা স্লোগান ওঠে, জামাত মানেই পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি। শিবির মানেই পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি। এই স্লোগান কি শুনতে পাচ্ছেন মোহাম্মদ ইউনূস? ছাত্রছাত্রীদের এই স্লোগান প্রমাণ করে দিচ্ছে বাংলাদেশের মাটিতে পাকিস্তানিদের অবস্থান মেনে নিতে পারছে না বাংলাদেশের একটি বিরাট অংশ। ছাত্রছাত্রীদের এই স্লোগান প্রমাণ করছে ইউনূসের অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে তা দেশবাসীর সিদ্ধান্ত নয়। বাংলাদেশের আম জনতা পাকিস্তানের সঙ্গে সখ্যতা চায় না। যে গণতন্ত্রের কথা, সংস্কারের কথা বলা হয়েছিল তা যে শুধুই কথার কথা হয়ে থেকে গেছে, আজটা একটু একটু করে টের পাচ্ছেন বাংলাদেশের আম জনতা। হাসিনাকে গদিচ্যুত করে নতুন ভোরের আশায় যারা রাতে ঘুমোতে গিয়েছিলেন, তারা চোখ খুলে দেখছেন ভোর তো দূরস্থ, রাতের অন্ধকার আরো গাঢ় হয়ে গিয়েছে, আর সেই অন্ধকার কবে ঘুঁচবে তা কেউ জানে না। কারণ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আমলে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা প্রশ্ন তুলছেন, বলছেন অপমৃত্যুটাই কি আমার কাম্য? এ প্রশ্ন তুলেছেন
বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। জুলাইয়ের গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের রাজাকার এবং পাকিস্তানি সন্তান বলে আখ্যা দিয়েছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। আর তার জন্য কিছু পাকপন্থী মানুষ মুক্তিযোদ্ধা ওই কমান্ডার ফজলুর রহমানের ঢাকার বাড়ির সামনে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করেন। তার ছবিতে জুতো মেরে কুশপুতুল পুড়িয়ে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রেখে বিক্ষোভ দেখায়। ফজলুর রহমানের একটি রাজনৈতিক পরিচয়ও আছে। না, তিনি ওই হাসিনার আওয়ামী লীগের সদস্য বা নেতা নন, বরং একেবারে হাসিনার উল্টো দিকে থাকা পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাকদারের সঙ্গে হাত মেলানো খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও বিএনপি নেতা ফজলুর রহমান। অর্থাৎ এর থেকে এটাও প্রমাণিত হয় যে খালেদা জিয়ার দল বিএনপির নেতা সমর্থকদের একটা অংশ ওই জুলাই অভ্যুত্থানের নামে হওয়া চরম বিশৃঙ্খলা অশান্তিকে সমর্থন করছেন না। তাদের উদ্দেশ্য যে ওই বাংলাদেশের গণতন্ত্র রক্ষা বা বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনা নয়, মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের মন্তব্যেই তা পরিষ্কার। আর এই ফজলুর রহমানের বিরুদ্ধে মব তৈরি করে ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কেবলমাত্র ওই একজন ব্যক্তিকে নয়, বরং তা পুরো সমাজকে আতঙ্কিত এবং অবরুদ্ধ করে তোলার সমতুল্য বলেই মনে করছেন বাংলাদেশের বুদ্ধিজীবী মানুষ। বাংলাদেশের নতুন এক ট্রেন্ড চলছে এই মুহূর্তে, যাকে বলা হচ্ছে মব জাস্টিস। কাউকে আটকানোর জন্য বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইন আদালত নয়, একদল মানুষ মিলে সেই ব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে হেনস্থা করার পাশাপাশি তাকে শাস্তির বিধান দিয়ে দিচ্ছে এই মব। আর মবের কাঁধে বন্দুক রেখে সহজেই দায় ঝেড়ে ফেলছে ইউনূসের অন্তর্বর্তী সরকারের পুলিশ এবং প্রশাসন। আর যে ইউনূসের অন্তর্বর্তী সরকার আজ পাকিস্তানের প্রেমে মজেছে, সেই পাকিস্তানের হাল হাকিকাতের একটা ছোট্ট উদাহরণ দিই। আচ্ছা, আপনারা তো অনেকেই হয়তো জানেন যে ভারতের টাকার দাম বাংলাদেশের টাকার দামের থেকে বেশি। আবার আমেরিকার ডলার প্রতি ভারতের টাকার দাম কম। অর্থাৎ এই টাকার দামের মূল্যায়ন দিয়েই একটা দেশের আর্থিক অবস্থান অনেকটা চিহ্নিত করা যায়। আচ্ছা, আপনারা কি জানেন যে পাকিস্তানের কাছে বাংলাদেশ হাত পাতছে, সেই পাকিস্তানের টাকার দামের সঙ্গে বাংলাদেশের টাকার দামের পার্থক্য কত? দেখুন, বাংলাদেশের 1 টাকা মানে পাকিস্তানের 2 টাকা 31 পয়সা। অর্থাৎ আর্থিকভাবে বাংলাদেশের অবস্থা পাকিস্তানের থেকে ভালো। অথচ কি দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের, যে একটা দেউলিয়া দেশ যারা মূলত ভিক্ষে করে খায়, সেই দেশটির কাছে হাত পাচ্ছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। অথচ আজও বাংলাদেশের জনতা ভারতকেই ভালোবাসে, ভারতের ওপরেই ভরসা রাখে। এখনো বাংলাদেশ থেকে বহু মানুষ প্রায় প্রতিদিন ভারতে আসছেন, কলকাতায় আসছেন চিকিৎসার জন্য। তেমনই কিছু বাংলাদেশি মানুষের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি খালেদ জামান। কেমন আছে বাংলাদেশ, কেমন আছেন তারা, কি বলছেন শুনুন। তো মূল কথা কি, রাজনীতি নিয়ে আমরা তেমন একটা ব্যস্ত না, আমরা দেশের পরিস্থিতি তেমন একটা ভালো নেই, এটাই বলতে পারি। পরিস্থিতি এরকমটা না, পরিস্থিতি আসলে একটা ভয়াবহ, কিন্তু পরিস্থিতি দেশের খারাপ অবস্থা। বেশি অবস্থাটা ভালো না। কেন ভালো না? হয়তো পার্মানেন্ট সরকার নেই, তার জন্য। যে পার্মানেন্ট সরকার থাকতো, আগে সরকার ছিল, ভালো ছিল। এই মুহূর্তে তো কোনো স্থায়ী সরকার নেই, তাতে ভালো নেই। ব্যবসা বাণিজ্য ভালো নেই আমাদের দেশে, এই অবস্থা। যেমন এই যে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো একটু স্বাভাবিক, এটা স্বীকার করতে হবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু দুর্বল। হ্যাঁ, একটু না ভালোই দুর্বল আর কি। পুলিশ প্রশাসন নিজের মতো কাজ করতে পারতেছে না কিংবা করতেছে না। খুব স্বাভাবিকভাবেই এই ছবি প্রমাণ করছে বাংলাদেশকে যে পথে নিয়ে যাচ্ছে সে দেশের অন্তর্বর্তী সরকার, তাতে আগামীতে সে দেশের মানুষকেই সবচেয়ে বিপদে পড়তে হবে। কিছু মানুষ শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য একের পর এক যে কর্মকাণ্ড করে চলেছেন, তাতে মূলত বাংলাদেশের মানুষকে
বোকা বানানো হচ্ছে নাকি? বাংলাদেশকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে না তো এই অন্তর্বর্তী সরকার? আগেই বলেছি, বাংলাদেশ পাকিস্তানের নয়, ভারতের প্রতিবেশী দেশ। তাই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের চিন্তা বা উদ্বেগ থাকবেই, কারণ বাংলাদেশের সীমান্তকে ব্যবহার করে পাক সন্ত্রাসবাদ ভারতে প্রবেশের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু যদি সত্যি বাংলাদেশের মাটিতে পাকিস্তানের জঙ্গি বা সন্ত্রাসবাদ আশ্রয় নেয়, তবে সেই বিস্ফোরণের সবচেয়ে ক্ষতি হবে ওই বাংলাদেশের আম জনতার। ঠিক যেমন সন্ত্রাসবাদকে আশ্রয় দিয়ে পাকিস্তান তার নিজের দেশের মানুষের জীবন বিপন্ন করেছে, কিছুটা তেমনই অবস্থা হবে বাংলাদেশের। কিছু মানুষের স্বার্থের জন্য কি বাংলাদেশ জঙ্গিদের নিয়ন্ত্রণে যাবে, নাকি মুক্তিযুদ্ধকে সম্মান জানিয়ে নিজেদের স্বাধীন সার্বভৌমত্বকে বজায় রাখবে, তার সিদ্ধান্ত অবশ্যই বাংলাদেশিদেরই নিতে হবে।